এনসিপি এখনো নিবন্ধিত দলই না, আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন, সরকারের দায়িত্ব। মিডিয়া থেকে শুরু করে অন্যরা অন্য বড় রাজনৈতিক দলগুলির সাথে আপনাদেরকে মিলাতে পারলেই সফলতা বোধ করে, এই কথাটা আমাকে একটু আহত করেছে। কারণ আমরা চেয়েছি যে আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা হবেন, সেটাই আমাদের সফলতা। আপনি কি বলবেন কোন জায়গায় আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা? আপনি একটা কথা অবশ্য বলেছেন, এক জায়গায় একজন নেতা থাকে, আরেক জায়গায় আপনারা 10 জন নেতা আছেন। এটা ছাড়া এইটাও এটা তর্কিত, আমি এটা নিয়ে আলাদা করে পরে আরেক সময় বলবো, এই 1 আর 10। কারণ বিএনপিতেও কমপক্ষে এরকম 30 জন, আওয়ামী লীগে এরকম 40 জন এরকম নেতা ছিলেন। হাউএভার আপনি কোন জায়গায় আলাদা সেটা একটু আমাদের একটু বলবেন। ধরেন পার্টি চালানোর ক্ষেত্রে, পার্টি শো অফ করার ক্ষেত্রে, জনসভা করার ক্ষেত্রে, প্রতিটা জেলায় গিয়ে সার্কিট হাউসে থাকার ক্ষেত্রে, আপনাদের লোক যিনি উপদেষ্টা পরিষদে আছেন তিনি মনিটরিং করার ক্ষেত্রে, সরকারের অন্যান্য সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আপনারা অন্য দলগুলির থেকে আলাদা, আপনি একটু আমাদের যদি বলেন। দেখেন যে সরকারের দায়িত্ব আপনার যে কারো যে কোনো পার্টির যে কোনো নেতৃবৃন্দের, ন্যাশনাল নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। এনসিপি এখনো সরকার নিবন্ধনই সেই পায় না, জায়গায় হান্নান মাসুদ। সেই আমাকে জায়গায় মাফ দিতে করবেন পারতেছে। হান্নান মাসুদ, এনসিপি এখনো নিবন্ধিত দলই না, আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন, আপনি সরকারের দায়িত্ব আপনি দিবে। এনসিপি রাজনৈতিক দল গঠনের আগেই আমাদের এই পার্টির যারা সামনে সারিতে আছে তারা ন্যাশনাল লিডার। কারণ তারা এই বাংলাদেশের ন্যাশনাল লড়াইয়ের সংগ্রামের নেতৃত্ব দানকারী। যদি এনসিপি গঠিত না হইতো তাহলে এরা জাতীয় নেতা হিসেবেই থাকতো, এদের পরিচয় সেটাই থাকতো। কারণ জাতীয়ভাবে এই দেশের মানুষ তাদেরকে তখন এনসিপি গঠনের আরো 7 মাস আগে, 5 মাস আগে এই দেশের মানুষ তাদেরকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করে তাদের নেতৃত্বকে গ্রহণ করেছিল। পরবর্তীতে পার্টি এসেছে, সেই পার্টির ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে আগে পার্টি হওয়ার আগে বিএনপিরও নেতা ছিল, জামাতেরও নেতা ছিল, গণ অধিকারেরও নেতা ছিল। পার্টি হওয়ার পরে হয়তো এই সংখ্যাটা একটু কমছে, সকলের নেতা মানতে পারতেছে না, এই জায়গার কারণে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। আর আপনি যদি বলেন যে আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই, মানে এই জাস্ট একটু জানার জন্য, আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই তাইলে আপনারা পলিটিক্যাল পার্টি করে ডিভাইডেশনের মধ্যে কেন গেলেন? আপনারা ন্যাশনাল লিডার থাকতেন, অসুবিধা কি ছিল? দেখেন আমরা তো পার্টিটা 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে কিংবা 4 মাসের মধ্যে করে ফেলি। পরিকল্পনা করছেন আমরা তখন বসে করেছি বসে? সকলের সাথে। পরিকল্পনা করতে হয়তো এত সময় লাগতো না, না লাগে, কারণ আমরা আরেকটু বেশি সময় লাগে। শেষ 2 মাস 3 মাস আলোচনা করে আমরা হয়তো এই পার্টিটার দিকে আগাইছি। আমরা ভাবছিলাম যে তখন থেকে আমাদের চিন্তা ছিল যাতে আমাদের এর থেকে যে দলের ইচ্ছা সেই দলের মাধ্যমে রাজনীতি করতে পারবে, যাদের রাজনীতি করার ইচ্ছা তারা করবে। বাট পরবর্তীতে যখন সংস্কার নিয়ে, বিচার নিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল, সরকারকেও কোণঠাসা করার চেষ্টা করছিল এবং বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছিল, তখন আমাদের কাছে মনে হয়েছে 71-এর প্রজন্ম, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল। 90-এও একই হয়েছে, 2024-এ আমরাও জীবনের লড়াই করেছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। যারা জীবন দিয়েছে তারাও এই উদ্দেশ্যেই দিয়েছে, কিন্তু প্রত্যেকটা 71-এর প্রজন্মকে পরবর্তী শাসন ব্যবস্থায় যারা ছিল তারা ব্যর্থ করে দিয়েছে এবং 90-এরটাও পরবর্তীতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করছি যে এখন এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আর এখন যেভাবে আমরা সমালোচনা করতেছি 71 পরবর্তী শাসকদেরকে, 71-এ যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে, 90-এ যেভাবে 90-এর যাদেরকে আমরা সমালোচনা করছি, পরবর্তী প্রজন্ম 24-এর আমাদেরকে সমালোচনা করবে, বলবে আপনাদের উপর ভরসা রেখে তো আমাদের পূর্ববর্তী প্রজন্ম জীবন দিয়েছে। আমরা আসবো আবার জনাব হান্নান মাসুদ আপনার কাছে, পরবর্তী প্রজন্ম। জনাব হান্নান মাসুদ আমরা আসবো আপনার কাছে, পরবর্তী প্রজন্ম দরকার, পলিটিক্যাল ফোর্স, রাইট, পলিটিক্যাল ফোর্স। আমরা সেই ফোর্সটা গঠন করছি, কারণ আমরা 24-এ যে উদ্দেশ্য নিয়ে সকলকে ডাকছিলাম সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য এখন মনে হয়েছে যে আমাদের ফোর্সটা আলাদাভাবেই লাগবে, কারণ পূর্ববর্তী এস্টাবলিশমেন্ট এটা হতে দিচ্ছে না। হান্নান মাসুদ, পরবর্তী প্রজন্ম আপনাদের কাছে কি রাজনৈতিক বন্দোবস্ত উত্তরাধিকার নিল সেটা নিশ্চয়ই আমরা নিয়ে কথা বলবো। আমরা যাচ্ছি একটু ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে। তার আগে আমরা প্রশ্ন করেছিলাম যে দর্শকদের কাছে একটা জরিপ চালানোর জন্য, যে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করছে না সরকার, বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রিয় দর্শক, এই দাবি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 65% দর্শক এই দাবিকে সঠিক বলে মনে করেন, শতকরা 35% দর্শক এই সঠিক বলে মনে করেন না। জনাব ফাহাম আব্দুল সালাম, আমরা এনসিপিকে নানাভাবে সমালোচনা করতে পারি কারণ তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা যে গণ অভ্যুত্থান করে, তারা সুপ্রিম স্যাক্রিফাইস করে, তারা যে এর আগের ফেসিস্ট সরকারকে যে তাড়ালো, সেইটার ক্ষেত্রে আমরা অনেকেই তাদের নেতৃত্বে
বা প্রায় সবাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম, বা যে রাস্তায় নামতে পারেনি যে যার জায়গা থেকে সেই আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা তো একটুও বদলাতে দেখতে দিলাম না পলিটিক্যাল পার্টিগুলিকেও। কারণ বিএনপিও তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে চিন্তা, সেই চিন্তাকে সমর্থন জানিয়েছিল, কিন্তু বিএনপির মধ্যে কি আমরা নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? এই কথা ঠিক। প্রথমে সংস্কারের কথা কিছুটা তারা একেবারে উড়িয়ে দিলেও কিছুটা সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে, কিন্তু বিএনপি কি কোনো নতুন রাজনৈতিক চিন্তার কথা বলছে কিনা জনাব ফাহাম আব্দুল সালাম? অ্যাবসলিউটলি। মানে আপনি যদি বিএনপির চিন্তা ভাবনা আপনি দেখেন, যে একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি হান্নান মাসুদ যে কথাটা বলতে চাইবেন সেটা হচ্ছে লো লেভেলের চাঁদাবাজির কথা। এখন এই লো লেভেলের চাঁদাবাজির একটা বিশাল এক্সপ্লেনেশন আছে আমার কাছে, কিন্তু এগুলো দেওয়ার এখন এটা প্রবলি নট দ্য রাইট প্লেস। হ্যাঁ, এবং ওই জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে, এটা আমি স্বীকার করি। লো লেভেলের যে চাঁদাবাজি এটা কন্ট্রোল করতে পারে না। কিন্তু আপনার যে প্রশ্ন যে বিএনপি কি কোনো নতুন রাজনীতির দিকে আসছে কিনা, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। বিএনপি নিজের তারেক রহমান সাহেব তো দুবারের বেশি, বিএনপি যেটা অরিজিনাল স্ট্যান্ড ছিল যে প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছে দুইবারের বেশি হতে হবে, সেখান থেকে তারা ফেরত চলে আসছে। তারপর তারা গতকাল কিংবা পরশুদিন যেটা দেখলাম সেটা হচ্ছে কি, তারা যে নির্বাচন কমিশন সেটার ব্যাপারে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা সেটা তারা বলছে যে না, পরামর্শের মাধ্যমে করবেন তারা। এবং ম্যাক্সিমাম যে সমস্ত সংস্কারের যত প্রস্তাব করা হয়েছে বিএনপি তো মেনে নিয়েছে। আপনি বাংলাদেশে এই অবস্থাটা কি, আপনি ধরেন যদি আওয়ামী লীগের অবস্থায় যেতেন, শেখ হাসিনাকে যদি বলা হতো কি কোনোদিন শুনতো কেউ? না ডক্টর সালাম, আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাঁদাবাজির কথা বলছিলেন, কিন্তু মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কিরকম হবে, পলিসি কিরকম হবে, সেরকম একটা ধারণা দিয়েছে। বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই। বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা, বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি। এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন যে এটা কিভাবে তারা চলে। There are two things. নাম্বার ওয়ান হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে দল কিভাবে চলে। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন। এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব না ডক্টর সালাম, আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন, পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে। এইটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পারবো না। পছন্দ না আপনি ওনাকে ভোট দিবেন না। না না, আমি তো জানতেই পারছি না পছন্দ না করব কেমনে, পছন্দ না করতে হইলেও তো আমার তথ্য দরকার। আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন, ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? উনি তো এখন পর্যন্ত কোনো ক্ষমতায় যান নাই। ক্ষমতার সাথে কি এটা রিলেটেড ডক্টর সালাম? ডক্টর সালাম, আমি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, আমার কি কোনো রাইট আছে আপনার বেতন কতটা জানার? আমি তো পাবলিক পার্টি না, তবুও আপনার রাইট আছে। আপনি এটা জিজ্ঞেস করতে পারেন। মানে আমি রাইটের কথা বলতে চাই, যখন আপনি পাবলিক পারসন, মানে বিএনপির সর্বোচ্চ নেতা যদি পাবলিক পারসন না হন, এই পৃথিবীতে কে পাবলিক পারসন? পাবলিক পারসন এখানে প্রিভিয়াসির একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি আমার ইনকাম। হ্যাঁ অবশ্যই প্রিভিয়াসির একটা বিষয় আছে যে আমার ইনকাম কত। আপনি আমাকে বললেন, আপনি জিজ্ঞেস করলেন, বলবো না কেন? কারণ সেটা ফ্যান্টাস্টিক, এটা একটা প্রাইভেট বিষয়, রাইট? হ্যাঁ, তবে এটা আমার জানা ছিল না। তবে ডক্টর সালাম, এটা আমার জানা ছিল না। আমি যতদূর জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে, আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন, পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয়, এটাই নর্মস। আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি এই নর্মসটা ফলো না করেন
সেইটা আপনি আপনার তাকে ভোট ইচ্ছা দিন অবশ্য। না। আচ্ছা, আপনি এই নর্মসটা ফলো না করে আপনি এই রিস্কটা নিবেন, তবু এটা আপনি মানে না 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 ওপেন করবেন না। আ- না 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 আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ওকে, ফাসি, আমি ওকে, ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি, তার নিজের পেশা কি, নিজের ব্যবসা কি, সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা ফর্ম ফিল আপ করবেন, ওখানে উনি Absolutely. লিখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই। ঠিক আছে, এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা। দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি, বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয়। আমি এনসিপি 150টা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি, বিএনপি যে 1500 গাড়ি নিয়ে বাইর হয়। আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে 15,000 গাড়ির মিছিল হবে, কমপক্ষে 1.5 লাখ হইতে পারে। সেইটার জায়গাটা কোত্থেকে হবে, সেইটা কি আমরা একটা জবাব চাইতে পারবো, মানে ওইটা কোন জায়গায় হবে? অফকোর্স ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে যে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে, হুম হুম, আওয়ামী লীগও সেভাবে চলতো, হুম। বিএনপিও সেভাবে চলে। ওকে, এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন, হুম হুম, এটা হচ্ছে কি চাঁদা, ওকে, মানুষের চাঁদাই চলে, ওকে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এখন আমাদের যেটা দরকার হুম, সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার, স্বচ্ছতা না দরকার, রাইট। রাইট? হুম হুম, সেই জায়গাটায় আমাদের যে সমস্যাটা হয়েছে আমাদের এই 5ই আগস্টের পরে, হুম হুম, আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকের গলার মধ্যে ছুরি চাপ মারতে চায়। এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে, লেটস রেগুলেট আওয়ারসেলভস, আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি, ওই পরিবেশটাই এখন আর নাই। একে দেখতে পারে না, একে দেখতে পারে না, এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি। অ্যাবসলিউটলি। এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমনি এমনি করে, হুম এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা হুম, করে মারা যেত। হুম তারপর পরে গিয়ে দেখলাম যে হুম, ওই টার্কিশ ছবিতে আয়তাল কুরসি বললেই হয়। হুম হুম, জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাকার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন, সর্বনাশ হয়ে যাবে। আপনি যদি কুফরি কালাম করতে চান, হুম। একটা জামাত ইসলামের বালিশের, যে কোনো কর্মীর বালিশের নিচে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন, 40 দিনের মধ্যে লোকটা মারা যাবে। পিকিউলিয়ার অবস্থা। আপনি দেখেন যে আনবিলিভেবল, নির্বাচন ওয়ার্ডটা এমন টক্সিক ওয়ার্ড, মানে ক্রিপ্টোনাইটের মতন। হুম। নির্বাচন শব্দটা শুনলে সবাই রেগে যাচ্ছে। ইউ হ্যাভ টু ফেস ইট, না উই হ্যাভ টু ডু ইট। না ফাহাম, দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করে তাহলে আমরা দেখব যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা। কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক, যে রাজনৈতিক অঙ্ক, রাজনীতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও, আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেই নাই, তারাও কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি একসেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে, কিন্তু আরেকটা দল আসবে, সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা, মানে বিএনপি হয় নাই এখনো, হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা, ওইটা ছিল হচ্ছে আলোচনা। সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে, কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। বিএনপি যদি এখন যে বিষয়ে রাজি হয়েছে, প্রধানমন্ত্রীর 2 টার্মের কথা আমি যদি বলি, আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক এখতিয়ারের কথা যদি বলি, সেগুলি যদি 2025-এর ডিসেম্বরের আগে রাজি হইতো, তাহলে বোধহয় নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারত। আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের একগুয়েমি, সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা, এরকম কিছু? না, আমি বিএনপি তো ম্যাক্সিমাম সংস্কার মেনে নিয়েছে। না, মানছে অনেক পরে। ডক্টর সালাম, আপনি খেয়াল করেন, না, 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 এটা হলো গত 1-2 সপ্তাহের ডেভেলপমেন্ট। না না না, আমি আপনাকে বলি যে বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে নাই। হ্যাঁ হ্যাঁ, ফান্ডামেন্টাল সংস্কারের মধ্যে একটা হচ্ছে এনসিপি, যেটা না সেটা মানে না, সাংবিধানিক কাউন্সিল, সেটা ঠিক আছে, সেটা আমি বুঝছি। হ্যাঁ, এই ধরনের কয়েকটা ফান্ডামেন্টাল সংস্কার পরপর তারা দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, সেটা তো বিএনপি প্রথমে মানতেছিল না। মেনে নিয়েছিল। না, এটা এখন মানছে। পরে মেনে এটা যদি নিয়েছে। গত বছর মানতো তাহলে ইলেকশন আরো আগে হইতো। এইটা একটা হাইপোথিসিসের কথা আমি বললাম। না 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 না, আপনি ইউ আর রিডিং ইট রং। আচ্ছা, জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুটো দল নির্বাচন চায় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের হান্নান মাসুদ যাই বলুক, তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার। এই সরকার অথর্ব, হ্যাঁ, এই অপরাধে তাদের অথর্বপনা
দীর্ঘদিন ধরে করতে দিতে হবে। এটা হচ্ছে কি এনসিপির অফিসিয়াল স্ট্যান্ড। আমার মনে হয় যে আপনাকে তো এই জি, আপনি শেষ করেন, একদম শেষ করেন। আমি হান্নান মাসুদকে আর প্রশ্ন করতে চাই না, আপনার মন্তব্য যদি মনে করেন, জি, আপনি যদি মনে করেন যে এই সরকার অথর্ব, আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, কিন্তু এই ওয়ার্ডটা, এটা সত্যি কথা, এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে। আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বের হতে পারবেন না। ওকে, মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তারা অনির্বাচিত, তাদের ওই যে। আমি একটু হান্নান মাসুদের কাছে যেতে চাই। জনাব হান্নান মাসুদ, দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল, এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী আসলে নির্বাচন চায় না, সেজন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না, এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না। প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই, আমার জায়গাটাকে একটু আমি বলে নিই, আপনার প্লিজ এটা বললেন না যে আমরা নির্বাচন চাই, আগে হানা ভোট দেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, এটা বললেন না। মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না, এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন, যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন, এটা আপনারা চান না কেন? আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি যে যদি নির্বাচিত হই। জি, কিন্তু ভেরি গুড, কথা হচ্ছে যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না। আমি রুলস রেজুলেশন, আমার পার্টি, আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা। আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে, আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না। আমরা বলছি নিয়মের কিছু পরিবর্তন করেন, আমরা নিয়মের পরিবর্তন করতে বলছি, যত দ্রুত নিয়মের পরিবর্তনে আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে, আমরা সেই কথা বলি। আমরা যখন হচ্ছে, আপনি ধরেন হচ্ছে বিএনপি 31 দফার মধ্যে পরপর 2বার প্রধানমন্ত্রী হবে, আমি এটা কয়েকবার করছিলাম, পরপর 2বার। আমি খুবই নিজেও বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম, পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না। সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন 31 দফা তৈরি করলো 2022 সাল কি 23 সালে, তখন ছিল হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না, এই বিষয়টাই ছিল। কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনায় গেল, বিএনপি সেখানে পল্টে নিল, বিএনপি বললো না হচ্ছে পরপর 2বার। এইটা নিয়ে মোট চারটা মিটিং হলো, তারপরে গিয়ে বিএনপি একমত হলো, 4 দিন নষ্ট করা হলো, 4টা মিটিং এর জন্য 2 সপ্তাহ নষ্ট হলো। আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না, না, কিন্তু আমি সংস্কারের প্রসঙ্গে একটু আসি। আপনি এইটাও একটু বললেন, আপনারা একটা দাবি করলেন, অদ্ভুত দাবি, যে বিচার করে যেতে হবে, কারণ বিএনপি আসলে বিচার করবে না। বিএনপি হচ্ছে আওয়ামী লীগ দিয়ে সবচেয়ে বেশি সাফার দল, তারা বিচার করবে না, এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না, এরকম একটা দাবি করে আপনারা নির্বাচন চাইতে চাইলেন। জি খালেদ ভাই, বিএনপি সবচাইতে সাফার দল, এটা আমি আপনি সবাই স্বীকার করি, বাট তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য, এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকায় এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে? এনসিপিও কিছু কিছু নিচ্ছে, এনসিপির কাছে যারা আসতেছে তারা এনসিপিও নিচ্ছে, আপনারা আমি তালিকা দিব।